হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই থিঙ্ক প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা ক্লাস 11 বায়োলজি সেমিস্টার 1 এ ইউনিট 8 থেকে শুরু করব। ওকে, অলরেডি ইউনিট 8 এর আমরা একটা ক্লাস করেছিলাম, তো সেখানে পার্ট 1 চলে গেছে। এবার আমরা যেটা করছি, ইউনিট 2 থেকে আমরা পরপর 5টা থেকে 6টা ক্লাস কমপ্লিট করব, এবং যেখানে মোটামুটি 25টার বা তার থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আমরা রাখার চেষ্টা করব একটা ক্লাসে। এবং এগুলোকে যদি ফলো করো তাহলে আই থিঙ্ক তোমরা পরীক্ষাতে 80 to 90% কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর বাকি যে 10% বা বাকি মোটামুটি 20% যদি আমি ধরি, তাহলে তার জন্য কিন্তু একটু বই পড়তে হবে, এবং এটা যে কোনো ক্ষেত্রে। কারণ তুমি শুধুমাত্র যদি এমসিকিউ দেখেই পরীক্ষায় পাস করে যখন খুব ভালো নাম্বার আনো, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। কারণ বই এমন একটা জিনিস যেটা তোমাকে সব থেকে বেশি নলেজ প্রোভাইড করবে। তো সেই কারণে বইয়ের বিকল্প কখনো কোনো কিছু হতে পারে না বলে আমার মনে হয়। তো সেই কারণে অবশ্যই বই পড়তে হবে। একটু ভালো যদি নাম্বার করতে যাও তাহলে বই পড়তে হবে। তো দেখো, একদম প্রথমেই আজকে আমরা যে চ্যাপ্টারটা করছি ইউনিট 8, এটার নাম কি? কোষ জীবনের মূল একক। এটা আমরা প্রত্যেকেই জানি, তাই না? যে কোষ আমাদের কি প্রত্যেকটা জীবনেরই একক কোষ। কারণ আলটিমেটলি অনেক কোষ নিয়েই কিন্তু একটা তোমার কলা গঠিত হয়, এবং কলা বিভিন্ন রকমের কলা যুক্ত হয় অঙ্গ, এবং তারপর সেই অঙ্গ থেকেই কিন্তু তন্ত্র গঠিত হয়, তাই না? তো এখান থেকেই আমরা আজকের যে কোয়েশ্চেন গুলো করবো সেগুলো দেখবো। প্রথমে কি আছে দেখো, কে প্রথম জীবিত কোষ দেখেছিলেন? তো এখানে তোমাদের অনেকেই মনে হবে রবার্ট হুক, কিন্তু রবার্ট হুক কিন্তু জীবিত কোষ দেখেনি। রবার্ট হুক মৃত কোষ দেখেছিল। জীবিত কোষ কে দেখেছিল? অ্যান্টনি ভন লিউয়েনহক। তো এখানে আমাদের অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে আসো, বলেছে কোন বিজ্ঞানী সর্বপ্রথম বর্ণনা করেছিলেন যে কোষ বিভাজনে সক্ষম এবং এর থেকে নতুন কোষের উদ্ভব ঘটে? তো এটা কে প্রথম এই ধারণাটা দিয়েছিল? তো এখানে বিজ্ঞানী ভিটচা প্রথম এই ধারণা দিয়েছিল। বাকি তোমরা স্লেইডেন, সোয়ান এবং এদের ব্যাপারে একটু জানবে, যে স্লেইডেন কি কাজ করেছিল কোষের ব্যাপারে, বা সোয়ান কোষের ব্যাপারে কি কাজ করেছিল। এই জিনিসগুলো একটু তোমাদের জানা দরকার, এগুলো গুগল করো। আদারওয়াইজ ভিডিও লেন্দি হয়ে যাবে যদি প্রত্যেকটা বলতে হয়। তো সেই কারণে আমি এগুলোকে জাস্ট অ্যাভয়েড করে যাচ্ছি এখন। নেক্সট চলে আসো, বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কি বলছে দেখো, কোষ পর্দার তরল মোজাইক নকশা রবার্টসন। এটা রবার্টসন নয়। নিউক্লিয়াস বিহীন উদ্ভিদ কোষ সঙ্গী কোষ, এটাও নয়। তারপরে দেখো কি আছে, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র, নল ও রুৎকা এবং স্বনির্ভর কোষীয় অঙ্গাণু, লাইসোজোম। তো এটাও হবে না, সেক্ষেত্রে আমাদের অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট চলে আসো, বলেছে জীবের গঠনগত ও কার্যগত একক হলো। জীবের গঠনগত ও কার্যগত কি? কোষ। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং কোষ থেকে কলা গঠিত হয়, কলা থেকে অঙ্গ, এবং অঙ্গ থেকে তন্ত্র। এটা একটা সিকোয়েন্স ওয়াইজ হয়, এবং তার একদম বেসিক যে ইউনিট, যেহেতু বলেছে জীবের গঠনগত আর কার্যগত একক একটা ইউনিট, সেটা কি? কোষ। কারণ কোষ থেকে সবকিছু আস্তে আস্তে সূত্রপাত হয়। নেক্সট চলে আসো, 70S রাইবোজোম থাকে কোথায়? থাকে 70S রাইবোজোম, খেয়াল করো, ভিরিয়নে, ব্যাকটেরিওফাজে, রক্ষী কোষে এবং ব্যাকটেরিয়াতে। তো এখানে ব্যাকটেরিয়াতে বেসিক্যালি আমাদের 70S প্রকৃতির যে রাইবোজোম সেটা পাওয়া যায়। যদি আমাদের অন্যান্য যে দেহ কোষ আছে তাদের মধ্যেও, মাইটোকন্ড্রিয়ার মধ্যেও পাওয়া যায়, প্লাস্টিডেও পাওয়া যায় 70S। বাট অ্যাকচুয়ালি আমাদের যত উন্নত জীব আছে তাদের মধ্যে 80S কে কাউন্ট করা হয়, ঠিক আছে? বাট 70S ও পাওয়া যায়, বাট 80S থাকে। বাট ব্যাকটেরিয়াতে শুধুমাত্র কিন্তু 70S প্রকৃতির রাইবোজোম থাকে, কারণ এটা অনুন্নত বলে। ওকে, নেক্সট চলে আসো, বলেছে যে অঙ্গাণুটি প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক উভয় কোষেই দেখা যায় তা হলো। যে অঙ্গাণুটি প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক উভয় কোষে দেখা যায়, কি আছে? লাইসোজোম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া এবং রাইবোজোম। কোনটা উভয় কোষেই দেখা যায়? উভয় মিন্স এখানে কি বোঝাচ্ছে? প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক, ঠিক আছে? খেয়াল রাখতে হবে। আচ্ছা, লাইসোজোম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এর মধ্যে রাইবোজোম সঠিক উত্তর। কারণ রাইবোজোমের দুটো টাইপ হয়, 70S 80S। আমাদের এটা প্রত্যেকটা কোষে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক দুটোতেই পাওয়া যায়। ওকে, খেয়াল রাখতে হবে। আর বাকি এগুলো যেহেতু প্রত্যেকটা পর্দাবেষ্টিত কোষাঙ্গাণু, তো এগুলো আমাদের প্রোক্যারিওটিক কোষে পর্দাবেষ্টিত কোষাঙ্গাণু থাকে না, ঠিক আছে, বা দেখা যায় না। নেক্সট চলে আসো, প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়েডের অপর নাম কি? নিউক্লিয়েডের, প্রোক্যারিওটিক কোষে যে নিউক্লিয়েড থাকে তার অপর নাম জেনোফোর। ওকে, এটা খেয়াল রাখো, প্রোক্যারিওটিক কোষে যে নিউক্লিয়েড থাকে তার নাম কি? জেনোফোর। ওকে, নেক্সট চলে আসো, প্রোক্যারিওটিক কোষের শ্বাস উৎসেচক যুক্ত অংশকে কি বলা হয়? শ্বাস উৎসেচক মিন্স শ্বসনে সাহায্য করে যে উৎসেচক, তাকে কি বলা হয়? কি আছে দেখো, রাইবোজোম আছে, ক্রোমোজোম আছে, মাইটোকন্ড্রিয়া আছে এবং মেসোজোম। তো এখানে আমাদের মেসোজোম হবে, যে আমাদের শ্বসনে বা শ্বাস উৎসেচক যেটা ক্ষরণ করে তাকে বলা হয় মেসোজোম, ঠিক আছে? এখানে উৎসেচকের নাম দেয়নি। নেক্সট দেখো, বলেছে প্রদত্ত কোন গঠনটি প্রোক্যারিওটিক কোষে দেখা যায় না? কোন গঠনটা প্রোক্যারিওটিক কোষে দেখা যায় না? কি আছে দেখো, মেসোজোম, রাইবোজোম, নিউক্লিয় পর্দা এবং প্লাজমা মেমব্রেন। তো এখানে নিউক্লিয় পর্দা থাকে না, কারণ এখানে কোনো পার্টিকুলার নিউক্লিয়াস বলে কোনো কিছু ঘেরা থাকে না, ঠিক আছে? পুরোটাই ওপেন থাকে, যেটাকে আমরা যেটাকে আমরা জেনোফোর বলি। ওকে, বা নিউক্লিয়েড বলা হয়। তো এখানে আমরা চলে আসো, তারপরে বলেছে প্রদত্ত কোনটি আছে, এটা কোনটি হতো, এটা একটা টাইপিং এর চলে আসে অনেক সময় কম্পিউটারে, তো এটা হয়। তো এখানে প্রদত্ত কোনটি ইউক্যারিওটিক নয়? ঠিক আছে, খেয়াল করতে হবে, ইউক্যারিওটিক নয় মানে উন্নত নয়। ইউগ্লিনা, অ্যানাবিনা, স্পাইরোগাইরা এবং অ্যাগারিকাস। তো এখানে আমাদের অপশন বি সঠিক উত্তর। এক্ষেত্রে অ্যানাবিনা, নস্টক অ্যানাবিনা, এগুলো আমাদের ইউক্যারিওটিক নয়, কারণ এগুলো সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে পড়ে। ওকে, নেক্সট চলে আসো, বলেছি ইউক্যারিওটিক কোষের কোথায় রাইবোজোম থাকে? ইউক্যারিওটিক কোষের কোথায় রাইবোজোম থাকে? খেয়াল করো,
তো রাইবোসোম হচ্ছে ইউক্যারিওটিক কোষে কোথায় থাকে? সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। তো এদের সবকটিতেই থাকে, সেক্ষেত্রে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট চলে আসো, বলেছে 80S রাইবোসোমের সাব ইউনিট দুটি হলো। 80S এর মধ্যে কি থাকে? 30 আর 50 থাকে, ঠিক আছে। সরি, এটা না, 40 আর 60। 80 এর মধ্যে আমাদের 40 60 থাকে, 70 এর মধ্যে 30 50 থাকে, ঠিক আছে, এটা খেয়াল রাখো। নেক্সট চলে আসো, আমাদের বলেছে মেটাপ্লাস্টিক বডিজ হলো। মেটাপ্লাস্টিক মিন্স হচ্ছে প্লাস্টিডের একটা অংশ। কি বলেছে এখানে? প্রাণী কোষের বিপাক ক্রিয়ার সৃষ্ট জড়বস্তু, না একদমই নয়। উদ্ভিদ কোষের গলগি বডি, না। তারপরে দেখো পাকস্থলিতে উপস্থিত কোষ, না, এটা কোনোটিই নয় আছে, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে উদ্ভিদ কোষের মেটাপ্লাস্টিক বডি। আচ্ছা, এক্ষেত্রে এটা মেটাপ্লাস্টিক হচ্ছে তোমার প্রাণী কোষের বিপাক ক্রিয়ায় সৃষ্ট হচ্ছে জড়বস্তু, এটা হচ্ছে আমাদের এটাই হবে, ঠিক আছে, কারণ কোনোটি নয় এক্ষেত্রে তো হবে না। বাট উদ্ভিদ কোষের গলগি বডি যেহেতু বলেছে, আর পাকস্থলিতে এটা হচ্ছে এরকম কিছু উৎপন্ন হয় না। বাট প্রাণী কোষের বিপাকজনিত সময় অনেক সময় কিছু জড়বস্তু বা হচ্ছে কিছু মেটেরিয়াল পাওয়া যায়, যেগুলো জড়বস্তু আকারে প্রাণী কোষের বিভিন্ন অঙ্গাণুতে গিয়ে জড়ো হয়, ঠিক আছে, বা আমাদের দেহে হচ্ছে মলমূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। তো এগুলো বিপাকজনিত দৃষ্টি, এগুলোকে মেটাপ্লাস্টিক বলা হয়, ঠিক আছে। নেক্সট চলে আসো। আচ্ছা, এখানে প্লাস্টিক বলেছে, এটাও খেয়াল করবে, এখানে প্লাস্টিড বলেনি, ঠিক আছে, এটাও খেয়াল রাখতে হবে। নেক্সট চলে আসো, সাইটোসল কি? তো সাইটোসল কি আছে বলেছে? সাইটোপ্লাজমীয় তরল, সেন্ট্রোজোমে উপস্থিত তরল, এবি উভয় এবং কোনোটি নয়। তো সাইটোসল মিন্স হচ্ছে সাইটোপ্লাজমীয় তরলকেই বলা হয় সাইটোসল। ওকে, তো এক্ষেত্রে আমাদের অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসো, বলেছে প্রদত্ত বিবৃতিগুলি পড়ো। কি বলেছে? নিউক্লিয়াসের উপস্থিতি, নিউক্লিয় পর্দার উপস্থিতি, অর্ধতরল পদার্থ যা সাইটোপ্লাজম নামে পরিচিত, সুনির্দিষ্ট কোষ প্রাচীর উপস্থিতি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে রাইবোসোমের সংযুক্তি, ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে রাইবোসোমের সংযুক্তি, আর বলেছে পর্দাবিহীন সেন্ট্রোজোম। তো দেখো, প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনগুলির ভিত্তিতে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য করা যায়? উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য করা যায় কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে? কি আছে? আচ্ছা, আমরা আবার আরেকবার বৈশিষ্ট্যগুলো তাহলে পড়তে হবে এবার। কি আছে? নিউক্লিয়াসের উপস্থিতি, কোনগুলোর ভিত্তিতে বলেছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পার্থক্য করা যায়? নিউক্লিয়াস অনুসারে আমরা করতে পারি না পার্থক্য। নিউক্লিয় পর্দার উপস্থিতি অনুসারে আমরা প্রাণী কোষ আর উদ্ভিদ কোষকে আলাদা করতে পারি না। অর্ধতরল পদার্থ যা সাইটোপ্লাজম নামে পরিচিত, এটা অনুসারে আমরা করতে পারি, কারণ উদ্ভিদ কোষে আমাদের সাইটোপ্লাজম কম থাকে এবং ভিতরে একটা আমাদের ভ্যাকিউল থাকে, তাই না, কিন্তু প্রাণী কোষে এরকম থাকে না। নেক্সট দেখো, কি আছে? সুনির্দিষ্ট কোষ প্রাচীর উপস্থিত। সুনির্দিষ্ট কোষ প্রাচীর, তো এখানে কোষ প্রাচীর হচ্ছে একদম উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না, এটাও বলতে পারি। তাহলে এখানে আমাদের 3 4 কার মধ্যে আছে? 3 4 আছে, এখানে আছে, আচ্ছা, এক নিউক্লিয়াসের উপস্থিতি। ওকে, আমরা বাকিগুলো একটু দেখি। 3 4 যেহেতু এটার মধ্যেই আছে আর কারোর মধ্যে নেই, সেক্ষেত্রে আমাদের অপশন এ আছে, বাকিগুলো দেখে নেওয়া যায়। 4 পরে আসছে আমাদের 5, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে রাইবোসোমের সংযুক্তি, এটা হচ্ছে দুটো কোষেই থাকে। পর্দাবিহীন সেন্ট্রোজোম, এটা হচ্ছে দুটো কোষেই সেন্ট্রোজোম বেসিক্যালি আমাদের প্রাণী কোষে হচ্ছে থাকে। আচ্ছা, 4। আচ্ছা, এক্ষেত্রে দেখো, এখানে কিন্তু আমাদের অর্ধ তরল যে পদার্থ যা সাইটোপ্লাজম নামে পরিচিত, এটা থেকে আমরা হচ্ছে যেহেতু ভ্যাকুয়াল প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রে সাইটোপ্লাজম দেখে আমরা বুঝতে পারবো না। এক্ষেত্রে আমাদের বেস্ট অ্যান্সার হবে এখানে 4, সুনির্দিষ্ট কোষ প্রাচীর উপস্থিত, যেটা হচ্ছে উদ্ভিদ কোষে থাকে। আর এখানে 6 নম্বরটা খেয়াল করো, পর্দাবিহীন সেন্ট্রোজোম। তো এই দুটোর ভিত্তিতেই আমরা বলতে পারি যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ হচ্ছে পার্থক্য করা যায়। এক্ষেত্রে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেন চলে আসি, আমরা বলেছি একটি নিউক্লিয়াস বিহীন সজীব উদ্ভিদ কোষের নাম। নিউক্লিয়াস বিহীন মানে নিউক্লিয়াস নেই বাট হচ্ছে সজীব উদ্ভিদ কোষ কোনটি? কি আছে দেখো, সঙ্গী কোষ আছে, সিভ কোষ আছে, পারণ কোষ আছে, পারণ কোষ আই থিঙ্ক তোমরা হচ্ছে জানো, আর আছে স্ক্লেরেনকাইমা কোষ। ওকে, তো এখানে এই 4 রকমের কোষ দিয়েছে, কিন্তু এর মধ্যে কোনটা নিউক্লিয়াস বিহীন এবং সজীব? তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে বি, যে সিভ কোষ আমাদের হচ্ছে একটি সজীব নিউক্লিয়াস বিহীন উদ্ভিদ কোষ। নেক্সট চলে আসো, প্রদত্ত কোন কোষীয় অঙ্গাণুটি উদ্ভিদ কোষে থাকলেও প্রাণী কোষে নেই? ঠিক আছে, কোনটা হচ্ছে উদ্ভিদ কোষে আছে বাট প্রাণী কোষে নেই? কোনটা নেই? প্লাস্টিড। ওকে, এটা আমরা জানি প্রত্যেকেই যে প্লাস্টিড আমাদের উদ্ভিদ কোষে আছে বাট প্রাণী কোষে নেই। যদি এখানে কোশ্চেনটা উল্টে দিত যে প্রাণী কোষে আছে উদ্ভিদ কোষে নেই, তাহলে কি হতো? সেন্ট্রিওল হতো, কারণ সেন্ট্রিওল উদ্ভিদ কোষে থাকে না, প্রাণী কোষে থাকে। ঠিক আছে, খেয়াল করবে। বাট এখানে ঠিক কিন্তু আমরা কোনটা দিচ্ছি, এই অ্যান্সার মানে এই কোশ্চেন অনুযায়ী অপশন বি হচ্ছে সঠিক। নেক্সট চলে আসো, প্রদত্ত কোন অঙ্গাণুটি প্রাণী কোষে থাকলেও উদ্ভিদ কোষে থাকে না? প্রদত্ত কোন অঙ্গাণুটি প্রাণী কোষে থাকলেও উদ্ভিদ কোষে থাকে না? খেয়াল রাখতে হবে। তাহলে আচ্ছা, আমি যা বলছিলাম সেটাই করে দিয়েছি। তো এখানে হচ্ছে হ্যাঁ সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম এক্ষেত্রে হচ্ছে আমাদের অপশন হবে যেটা প্রাণী কোষে আছে বাট উদ্ভিদ কোষে থাকে না। নেক্সট চলে আসো, বলেছে উদ্ভিদ কোষে প্রধান সঞ্চিত বস্তু কি? উদ্ভিদ কোষে প্রধান সঞ্চিত বস্তু কোনটা? গ্লুকোজ, গ্লাইকোজেন, স্টার্চ এবং ফ্যাট। কোনটা উদ্ভিদ কোষে প্রধান সঞ্চিত বস্তু? উদ্ভিদ কোষে প্রধানত সঞ্চিত হয় আমাদের স্টার্চ। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা অপশন সি দেবো হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, গ্লাইকোজেনও হতে পারে বাট গ্লাইকোজেনের থেকে বেশি আমাদের স্টার্চ হিসেবেই সঞ্চিত হয়। এবার চলে আসো, বলেছে প্রাণী কোষে প্রধান সঞ্চিত বস্তু কি? তো প্রাণী কোষে গ্লুকোজ, শ্বেতসার এগুলো হয় না, ফ্যাট হতে পারে কিছুটা, বাট প্রধানত আমাদের গ্লাইকোজেনে কনভার্ট হয়ে যায়, কারণ পাইরুভিক অ্যাসিড থেকে হচ্ছে গ্লাইকোজেনে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্ট হয়, সেক্ষেত্রে প্রাণী কোষে প্রধান সঞ্চিত বস্তু গ্লাইকোজেন। নেক্সট চলে আসো, কারণ তোমরা হচ্ছে পড়েছো যে হচ্ছে গ্লুকোজকে গ্লাইকোজেনে আবার গ্লাইকোজেনকে গ্লুকোজে হচ্ছে রূপান্তরিত করে। এখানে দুটো হরমোন বিশেষ ভূমিকা হচ্ছে মানে কাজ করে, এক হচ্ছে ইনসুলিন, দুই হচ্ছে
গ্লুকাগন। ওকে, এগুলো আমরা হচ্ছে মেবি হচ্ছে তোমার সেম টু, এটা 1 তো তোমাদের সেম টু 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 সেম 2 তে হচ্ছে পাবো, ঠিক আছে। তো তখন হচ্ছে পড়বে এগুলো। দেন কি আছে দেখো, বলেছে প্রদত্তগুলির মধ্যে কোনটি উদ্ভিদ কোষে থাকে, প্রদত্তগুলির মধ্যে কোনটি উদ্ভিদ কোষে থাকে, পারক্সিজম, গ্লাইওক্সিজম, স্ফেরোজম, সবকটি। তো এক্ষেত্রে এই যে স্ট্রাকচার গুলো এগুলো প্রত্যেকটাই কোষের মধ্যে থাকে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে সবকটি, যেখানে সবকটি কিন্তু উদ্ভিদ কোষে থাকে। ওকে, আচ্ছা তোমাদের মধ্যে যাদের ক্লাসগুলো করছো, যাদের ভালো লাগছে অবশ্যই, ঠিক আছে, তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সাথে সাথে ভালো লাগলে তোমাদের যারা ব্যাচমেট আছে তাদেরকেও কিন্তু শেয়ার করতে ভুলো না, কারণ তোমরা যত শেয়ার করবে তাতে আমাদেরই একটু হেল্প হবে আর কি, এবং আমরা এই ক্লাসগুলো তৈরি করার জন্য আরো মোটিভেটেড হবো, যে তোমরা অনেকেই হচ্ছে ক্লাসগুলো দেখছো, তোমাদের কাজে লাগছে, সেই কারণে আমরা একটু মোটিভেট হলে জাস্ট আরো তাড়াতাড়ি আরো হচ্ছে র্যান্ডমলি তোমাদের জন্য ক্লাসগুলো রেডি করতে পারবো, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে চলে আসি। বলেছে উদ্ভিদ কোষে গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষে যে সাহায্য করে। গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড, গ্লাইসিন একটা অ্যামাইনো অ্যাসিডের নাম, এটা মনে রাখতে হবে। গ্লাইসিন, লাইসিন, তারপরে তোমার আরো অন্যান্য হচ্ছে আছে, তো এরকম টোটাল 20 হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, সেগুলো আমরা দেখবো। বাট এখানে আমাদের বলেছে উদ্ভিদ কোষে গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড হচ্ছে সংশ্লেষে সহায়তা করে, কোনটা? প্যারক্সিজম, গ্লাইওক্সিজম, স্ফেরোজম এবং লাইসোজোম। তো এখানে আমাদের প্যারক্সিজম, এটাই আমাদের গ্লাইসিন যে অ্যামাইনো অ্যাসিড তাকে মানে বিশ্লেষণে বা সংশ্লেষে সাহায্য করে, সরি বিশ্লেষণে সংশ্লেষ মানে উৎপন্ন করতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ফ্যাগোসাইটোসিস কি। তো ফ্যাগোসাইটোসিস কি, সাধারণত দেখো এখানে দুটো টার্ম আছে, এক হচ্ছে ফ্যাগোসাইটোসিস আর একটা পিনোসাইটোসিস। ফ্যাগো মিন্স হচ্ছে যখন আমাদের কোষের মধ্যে, বিশেষ করে আমাদের শ্বেত রক্তকণিকা বা এই ধরনের কোনো মানে পদার্থ, বিশেষ করে লাইসোজোম এদের ক্ষেত্রে দেখা যায়, এরা যদি হচ্ছে কোনো কঠিন মানে বজ্র পদার্থ বা কঠিন হচ্ছে বস্তুকে গ্রহণ করে বা খাদ্য হিসেবে বা হচ্ছে এটাকে বিপাক করে নেয়, পরিপাক করে নেয়, ঠিক আছে, কোষের পদার্থকে ক্ষতিকারক এরকম কিছুকে, তখন সেই পদ্ধতিকে, যেটি ওটা কঠিন হয়, যেটাকে বিপাক করছে বা যেটাকে গ্রাস করে নিচ্ছে, সেটা যদি কঠিন হয় তখন সেই পদ্ধতিকে আমরা ফ্যাগোসাইটোসিস বলি। বাট ওটা যদি তরল লাইক হয় তখন সেটাকে বলা হয় কিন্তু পিনোসাইটোসিস, ঠিক আছে। তাহলে এখানে কোষীয় পানের পদ্ধতি বলেছে, তো কোষীয় পানের পদ্ধতি হতো পিনোসাইটোসিস, এটা হবে না। নেক্সট দেখো, বলেছে অপ্রয়োজনীয় কঠিন বস্তু কোষ বহির্ভূত করার পদ্ধতি, এটা বলেছে। তো বহির্ভূত করলে হবে না, কোষ বহির্ভূত বৃহৎ কঠিন বস্তু গ্রহণ পদ্ধতি, এটা যে কোষের বহির্ভূত কোনো হচ্ছে কঠিন পদার্থ সেটাকে গ্রহণ পদ্ধতিকে বলা হয় ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে কোনোটি না, এটা সাধারণত হয় না, সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে, সবকটির ক্ষেত্রে যেটা থাকে সেটা সাধারণত হয়ে যায়, আবার অনেক সময় নাও হতে পারে। আর কোনোটি যেটা থাকে সেটা সাধারণত হয় না, ঠিক আছে, আবার কখনো কখনো হয়ে যেতে পারে, ঠিক আছে। খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা তোমাকে প্রপারলি জেনে অ্যান্সার করতে হবে। নেক্সট চলে আসো, বলেছে মাইক্রোভিলাই কি। দেখো মাইক্রোভিলাই বলেছে, মাইক্রোভিলাই মিন্স হচ্ছে এখানে আঙুলের মতো ছোট ছোট প্রবর্ধক থাকে, ঠিক আছে। ভিলাই যেটাকে হচ্ছে বলা হয়, এটা আমাদের তোমার মানুষের ক্ষেত্রে দেখা যায় ক্ষুদ্রান্তের মধ্যে, এছাড়া আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যেও ভিলাই প্রেজেন্ট থাকে, ঠিক আছে। আঙুলের মতো হচ্ছে হাত মানে আঙুল যেরকম হচ্ছে হয় সেরকম কিছু গঠন। কি আছে দেখো, বলেছে মাইক্রোভিলাই কি, বলেছে কোষ পর্দার ভাঁজ হওয়ার ফলে আঙুলের মতো আকার। আচ্ছা, কোষ পর্দার নলাকার খাঁজ, এটা হবে না। কোষ পর্দার সাইটোপ্লাজমের প্রসারিত হয়ে দীর্ঘ নলের মতো গঠন, এবং কোনোটি না। তো না, এখানে কোষ পর্দা ভাঁজ হওয়ার ফলে আঙুলের মতো যে গঠন তৈরি করে, এবং এটা কোথায় হয়, এটা সাধারণত আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে, বললাম মাইটোকন্ড্রিয়াতে থাকতে পারে, তার সাথে সাথে আমাদের ক্ষুদ্রান্তে থাকতে পারে, ঠিক আছে, এগুলোতে একটা প্রেজেন্ট থাকে। দেখো নেক্সট কোশ্চেন চলে আসি, কি বলেছে দেখো, টাইট জাংশন কি। তো দেখো এখানে দুটো কথা আসে, একটা টাইট জাংশন, একটা গ্যাপ জাংশন, ঠিক আছে। তো গ্যাপ জাংশন কি, জাস্ট একটা গ্যাপকে ইন্ডিকেট করে গ্যাপ জাংশন, আর টাইট জাংশন হচ্ছে ওই গ্যাপের ওখানে যে অংশগুলো টাইটলি একে অপরের সাথে কানেক্ট থাকে সেটাকেই বলা হয় টাইট জাংশন। ওকে, এটা হচ্ছে অনেক ডিটেইল হচ্ছে তোমার বলার আছে, বাট এখানে আমরা অ্যান্সারটা দেখবো। কি বলেছে দেখো, যে জাংশন পাশাপাশি দুটি কোষের কোষ পর্দায় একত্রিত হয়ে ভাঁজ সৃষ্টির ফলে হয়, ঠিক আছে। আচ্ছা, যে জাংশন পাশাপাশি দুটি কোষের প্রোটিন চ্যানেলের সংযোগ স্থাপনের জন্য সৃষ্টি হয়। আচ্ছা, যে জাংশন পাশাপাশি দুটি কোষ দেয়, কারণ সবসময় খেয়াল করে টাইট জাংশন বা গ্যাপ জাংশন দুটোই কিন্তু পাশাপাশি দুটো কোষ থাকলে, মানে ধরে নাও একটা কোষ তার সাথে হচ্ছে পাশের আর একটা কোষ, এদের মাঝে হচ্ছে যে সংযোগ, ঠিক আছে, এই পাশে আরেকটা কোষ আছে, এদের মাঝে যে সংযোগ, এই সংযোগকে বজায় রাখার জন্য কিন্তু হয়, ঠিক আছে। এখানে একটা মানে এখানে তোমরা তোমার ডেসমোজোম নাম শুনেছো, ঠিক আছে, ডেসমোজোম নাম শুনেছো। তো এগুলোর মতোই হচ্ছে ডেসমোজোমের ওখানেই একটা স্ট্রাকচারকে বলা হয় টাইট জাংশন। ওকে, তো এক্ষেত্রে আমাদের অপশন এই হবে, কারণ এখানে পাশাপাশি দুটি কোষের কোষ পর্দা একত্রিত হয়, এখানে এর কিছু কোষ পর্দা এর কিছু কোষ পর্দা খাঁজ হয়ে একটা খাঁজের মতো সৃষ্টি করে একটা মানে চ্যানেল তৈরি করে, এটাকেই বলা হয় টাইট জাংশন। ওকে, আচ্ছা নেক্সট চলে আসো, বলেছে কোষ পর্দার তরল মোজাইক নকশার প্রবর্তক হলেন কারা, হচ্ছে তরল মোজাইক মডেল হচ্ছে প্রবর্তন করেন, তো এটা সিঙ্গার ও নিকলসন। নেক্সট চলে আসো, বলেছে প্রদত্ত কোন মেমব্রেন প্রোটিনগুলি, আচ্ছা কোন মেমব্রেন প্রোটিনগুলি সম্পূর্ণভাবে বা আংশিকভাবে কোষ পর্দায় পতিত থাকে। কোন মেমব্রেন প্রোটিনগুলি, খেয়াল করবে প্রোটিন, তাহলে এক ধরনের প্রোটিন যারা হচ্ছে সম্পূর্ণ বা আংশিকভাবে কোষ পর্দার উপর, যেটা হচ্ছে লিপিড দ্বারা তৈরি প্রধানত, তো এর মধ্যে পতিত থাকে মানে কি গাঁথা থাকে, ঠিক আছে, যেরকম কাদা মাটিতে কোনো কিছু গাঁথা থাকলে কি হয়, তার মধ্যে পুরোটাই কাদা বাট ওর মধ্যে একটা পার্টিকুলার অংশ গাঁথা মনে হয়, এখানেও সেম পুরো জিনিসটা আলটিমেটলি থাকে আমাদের কিন্তু তোমার অ্যাকচুয়ালি
প্রোটিন লিপিড দ্বারা, এবার তার মাঝে মাঝে প্রোটিন থাকে, ঠিক আছে। যারা হচ্ছে তোমরা কোষ পর্দার গঠন জানো তারা আই থিঙ্ক এটা বুঝতে পারছো। তো এখানে এই ধরনের প্রোটিন যেগুলো থাকে তাদেরকে কি বলা হয়, কি আছে, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, এবি উভয় এবং গ্লাইকোপ্রোটিন। তো এখানে ইন্টিগ্রাল পেরিফেরাল দুটোই হতে পারে, কারণ ইন্টিগ্রাল কোনগুলো, ইন্টিগ্রাল হচ্ছে যেটা সম্পূর্ণভাবে যে প্রোটিনটা হচ্ছে পতিত থাকে তাকে ইন্টিগ্রাল বলা হয়, আর যেটা আংশিকভাবে থাকে তাকে বলা হয় পেরিফেরাল, কারণ এটা পেরিফেরি বা একটা সাইডের দিকে থাকে তাই এটাকে পেরিফেরাল বলা হয়। সেক্ষেত্রে অপশন সি আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারছো, এখানে দুটোই ঠিক হচ্ছে, বাট এই দুটো অ্যান্সার নয়, অ্যান্সার হচ্ছে অপশন সি, অন্যটা, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, কোষ পর্দার আধুনিক মতবাদ অনুযায়ী কোষ পর্দার গঠন হলো, কোষ পর্দার যে আধুনিক মতবাদ সেই অনুযায়ী এর গঠন হচ্ছে হলো। তো দেখো কোষ পর্দার আধুনিক গঠন এটা হচ্ছে কেমন হয়, কি আছে অপশনগুলো দেখো। বলেছে নিরবিচ্ছিন্ন লিপিড দ্বিপর্দার মধ্যে বাইরের দিক থেকে ও ভিতরের দিক থেকে প্রোটিন বিক্ষিপ্ত ভাবে থাকে। তো না, এক্ষেত্রে আমাদের অপশন এটাই হচ্ছে সঠিক হবে। কেন অপশন এ সঠিক হবে, কারণ বেসিক্যালি আমাদের দেখো এখানে যেটা ডি ছিল এটা হতে পারতো, বাট এখানে বলেছে ভিতরের দিক থেকেও দুটো হচ্ছে লিপিডের স্তর, বাইরের দিক থেকেও দুটো লিপিডের স্তর, এরকমটা হয় না। অ্যাকচুয়ালি টোটাল দুটোই লিপিডের স্তর থাকে, ঠিক আছে। টোটাল হচ্ছে লিপিড দ্বিপর্দা থাকে, তার মধ্যে কি থাকে, বাইরে এবং ভিতর থেকে প্রোটিন হচ্ছে থাকে, বাট লিপিড কি থাকে, একটাই ডবল স্ট্যান্ডার্ড হচ্ছে থাকে, বোঝা গেল। বাট এখানে কি আছে, এটা তো বাইরের দিকেও ডবল স্তর, ভিতরের দিকেও ডবল স্তর, মানে কি চারটা স্তর হচ্ছে, এটা অ্যাকচুয়ালি হয় না, ঠিক আছে। তো সেই কারণে এই তিনটে হচ্ছে হবে না। আই থিঙ্ক বুঝতে পেরেছো। এই ছিল আজকে আমাদের টোটাল 28টা হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন, এবং এগুলোই ছিল আজকের ক্লাসের জন্য। নেক্সট পার্ট হচ্ছে আসবে, খুব শীঘ্রই আসবে, ঠিক আছে, বেশি ওয়েট করতে হবে না। এবং পরীক্ষার আগে আই থিঙ্ক হচ্ছে চ্যাপ্টার 10 পর্যন্ত সবকটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা আগের ক্লাস দেখোনি তারা অবশ্যই হচ্ছে ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেখান থেকে কিছু চেক করতে পারো। মেবি যখন অনেক ক্লাস হয়ে যায় তখন তার ডেসক্রিপশনে দেওয়া পসিবল হয় না, তার জন্য তোমরা আমাদের চ্যানেলে যেতে পারো, চ্যানেল ভিজিট করে সেখানে পার্টিকুলার হচ্ছে দেখবে সেকশন আছে যেখানে ক্লাস 11 এমসিকিউ কোয়েশ্চেনের হচ্ছে সেকশন আছে বা হচ্ছে প্লেলিস্টে আছে। তো সেইখান থেকে প্লেলিস্ট ধরে তোমরা A to Z দেখতে পারো, অথবা তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে কিছু লিংক দেওয়া থাকবে সেগুলো তোমরা দেখতে পারো। আর যদি কোনো প্রবলেম হয় তার জন্য তোমরা কমেন্ট করতে পারো, এবং কমেন্টে আমরা চেষ্টা করবো যতটা সম্ভব সেগুলো হচ্ছে আনসার করে দেওয়া। এছাড়াও আরো যদি কমেন্ট থাকে বা আরো যদি এক্সট্রা কিছু জানার থাকে অবশ্যই তোমরা তার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন করতে পারো, এবং তার লিংকও কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে।